গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 40 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 39টা জিকেজিএস এর উপর থেকে ক্লাস কভার করে নিয়েছি এবং এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনের ক্লাসও কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো শুরু করছি তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস স্পেশাল জিকেজিএস এর 40 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, স্থলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবারই কিন্তু এক্সামে কোশ্চেনটা দিয়েছে। তো স্থলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 সালে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই স্থলবায়ের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল? স্থলবায়ের সন্ধি হয়েছিল মারাঠা 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 ও ইংরেজদের মধ্যে। মারাঠা এবং ইংরেজদের মধ্যে। তো মারাঠাদের তরফ থেকে কে ছিল? মারাঠাদের তরফে ছিল মাহাদজি সিন্ড। মাহাদজি মাহাদজি সিন্ড। আর ইংরেজদের তরফে ছিল কে? ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস এবং মাহাদজি সিন্ড, ওয়ারেন হেস্টিংস এবং মাহাদজি সিন্ডের মধ্যে এই সালভাইয়ের সন্ধি হয়েছিল কবে? 1782 সালে। এই সন্ধির মাধ্যমে কি হয়েছিল? সালসিট এবং বারুস ব্রিটিশদের দিয়ে দেওয়া হয়েছিল এবং রঘুনাথ রায়ের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সন্ধির ফলে ভারতের রাজনীতিতে ব্রিটিশদের প্রভাব কিন্তু সুস্পষ্ট হয়ে উঠেছিল। চলে আসো পরের কোশ্চেনে। রাওয়াতারি ব্যবস্থা কে চালু করেছিল? তো রাওয়াতারি ব্যবস্থা চালু করে টমাস মুনরো। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই রাওয়াতারি ব্যবস্থার অর্থ কি? রাওয়াতারি ব্যবস্থা হলো যে জমির যে ট্যাক্স নেওয়া হয় সেটাকেই বলা হয় রাওয়াতারি ব্যবস্থা, অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থা হলো রাওয়াত আরি ব্যবস্থা। রাওয়াত কথার অর্থ কি? রাওয়াত বলতে বোঝায় কৃষিজীবী শ্রেণীকে বোঝানো হয়। তো বৈজ্ঞানিক রিকার্ডের খাজানা তত্ত্বের উপর ভিত্তি করে টমাস মুন্ডো এবং চার্লস রিড রাওয়াজদারি ব্যবস্থা সর্বপ্রথম বোম্বে এবং মাদ্রাসে 1820 সালে কিন্তু প্রচলন করেছিল। আচ্ছা, এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে সেটা হলো এই টমাস মুন্ডোর সাথে টমাস রো কে গুলিয়ে ফেলে। তো যদি কোশ্চেন দেয় যে টমাস রো কবে ভারতে আসে, টমাস রো ভারতে আসে 1615 সালে। কার আমলে ভারতে আসে? তো ইনি ভারতে আসেন জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীরের কাছ থেকে তিনি ফরমান জারি করেছিলেন। কারণ কিসের ফরমান জারি করেছিলেন? যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করতে পারে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থাপত্যকর ছিলেন? তো একজন বিখ্যাত স্থাপত্যকর ছিলেন নবরত্নের মধ্যে শম্ভু। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বেতাল ভট্ট কি ছিলেন? বেতাল ভট্ট ছিলেন বিখ্যাত জাদুবিদ, অর্থাৎ ম্যাজিকশিয়ান ছিলেন বেতাল ভট্ট। ধন্বন্তরী ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত। আয়ুর্বেদ 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 শাস্ত্রের পণ্ডিত ছিলেন কে? আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত ছিলেন ধন্বন্তরী। বা বলতে পারো যে নবরত্নের মধ্যে চিকিৎসক চিকিৎসক কে ছিলেন? চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। বরুচি বরুচি ছিলেন ব্যাকরণবিদ। বরুচি ছিলেন বরুচি ছিলেন নবরত্নের মধ্যে ব্যাকরণবিদ। এই নবরত্নের মধ্যে আরো দুজনের নাম মাথায় রাখতে হবে। একজন হলো বরাহ মিহির। বরাহ মিহির। এই বরাহ মিহিরের লেখা একটা বই আছে, সেটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো তার লেখা বইয়ের নাম কি? তার নাম, বইয়ের নাম হলো বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা হলো বরাহ মিহিরের লেখা বইয়ের নাম। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে নবরত্নের মধ্যে কালিদাস, কালিদাসের লেখা বইয়ের নাম কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো শকুন্তলম। শকুন্তলম। শকুন্তলম কার লেখা? কালিদাসের লেখা। মেঘদূত। মেঘদূত কার লেখা? কালিদাসের লেখা।
রঘুবংশনাম, রঘুবংশনাম কার লেখা? কালিদাসের লেখা। কুমার সম্ভব, কুমার সম্ভব এটাও কিন্তু কালিদাসের লেখা বই। তো এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে তোমরা পাবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @দ্য লার্নিং এক্সপার্ট এসডি, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে টেলিগ্রাম গ্রুপের। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, আজকে যে ক্লাসটা হচ্ছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। পরে কোশ্চেন দেখো, উত্তর পশ্চিম ভারতের সম্রাট অশোকের শিলালিপিগুলো কোন ভাষায় রচিত হয়েছিল? তো উত্তর পশ্চিম ভারতে অশোকের শিলালিপিগুলো খারষ্টি ভাষায় রচিত হয়েছিল, অপশন বি এর সঠিক অ্যান্সার। তো সম্রাট অশোকের শিলালিপিগুলো কে পাঠোদ্ধার করেন? কোশ্চেন দেয় 1837 সালে পাঠোদ্ধার করেন, তার নামটা মাথায় রাখবে, জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের শিলালিপিগুলো কি করে? অশোকের শিলালিপিগুলো পাঠোদ্ধার করে। অশোকের শিলালিপিগুলো পাঠোদ্ধার করে কে? পাঠোদ্ধার করে জেমস প্রিন্সেপ। এবং অশোকের ধর্ম উপদেশ যেগুলো ছিল সেই ধর্ম উপদেশগুলো ব্রহ্ম লিপিতে লেখা হয়েছিল। আর উত্তর পশ্চিম ভারতে অশোকের যে শিলালিপি সেগুলো ছিল খারষ্টি ভাষায় লেখা। চলে আসো পরের কোশ্চেন, কোন যুগে মানুষ সর্বপ্রথম কৃষিকাজ শুরু করে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে, এখান থেকে দুটো তিনটে কোশ্চেন দেয় যে মানুষের চাষ করা প্রথম ফসল, মানুষ অন্ত্যেষ্টি প্রক্রিয়া শুরু করে কোন সময় থেকে, কোন যুগ থেকে। কোশ্চেন দেয় মানুষের দ্বারা পালিত প্রথম পশু কোনটা? কোশ্চেন দেবে মানুষ আগুনের ব্যবহার শিখেছে কোন যুগে। এই চারটে কোশ্চেন কিন্তু এখান থেকে বহুবার রিপিট হয়েছে। তো এখানে দেখো কোন যুগে মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে? তো কৃষিকাজ মানুষ শুরু করে নব্য প্রস্তর যুগে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মানুষ সর্বপ্রথম কৃষিকাজ চালু করে এই নব্য প্রস্তর যুগে, এবং মানুষের দ্বারা চাষ করা সর্বপ্রথম ফসল হলো গম ও যব। যদি কোনো এক্সামে তোমাদের এরকম ভাবে অপশন থাকে যেখানে সিঙ্গেল অপশন আছে, তো গমটাকে আগে প্রেফার করবে, মানুষের দ্বারা চাষ করা প্রথম ফসল হলো গম। আর কোথাও যদি দুটো থাকে তো একসাথে গম এবং জব এটা কিন্তু মার্কিং করবে। এই নব্যপ্রস্তর যুগে মানুষ শেখে কি? মানুষ শেখে পশুপালন। মানুষ কি শেখে? মানুষ শেখে পশুপালন। তো মানুষের দ্বারা পালিত সর্বপ্রথম, মানুষের দ্বারা পালিত সর্বপ্রথম পশু কোনটা? তো মানুষের দ্বারা পালিত সর্বপ্রথম পশু হলো কুকুর, হলো মানুষের দ্বারা পালিত সর্বপ্রথম পশু। এছাড়া এই নব্যপ্রস্তর যুগে মানুষ শেখে মাটির চাকার ব্যবহার। মানুষ কিসের ব্যবহার শেখে? মাটির চাকার ব্যবহার শেখে, মাটির পাত্রের ব্যবহার শেখে। মাটির চাকা, মাটির পাত্রের ব্যবহার শেখে কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। মধ্যপাষাণকালে মানুষ শিখেছিল কি? মানুষ শিখেছিল অন্ত্যেষ্টি প্রক্রিয়া। অন্ত্যেষ্টি অন্ত্যেষ্টি প্রক্রিয়া শুরু হয় কোন যুগে? এই মধ্যপ্রস্তর যুগে। এবং মধ্যপ্রস্তর যুগকে এখান থেকে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, যে মাইক্রোলিথ, মাইক্রোলিথ বলা হয় কোন যুগকে? মাইক্রোলিথ বলা হয় মধ্যপ্রস্তর যুগকে। প্রাচীন প্রস্তর যুগে এখান থেকে কোশ্চেন দেয় মানুষ সর্বপ্রথম আগুনের ব্যবহার, মানুষ সর্বপ্রথম আগুনের ব্যবহার শেখে কোন যুগে? তো সেটা শেখে প্রাচীন প্রস্তর যুগে, মানুষ সর্বপ্রথম আগুনের ব্যবহার শেখে। আর তাম্র প্রস্তর যুগে মানুষ তামার ব্যবহার শিখেছিল, সেই কারণে এই যুগের নাম হয় তাম্র প্রস্তর। তো এখান থেকে কোশ্চেন দেবে যে মানুষের দ্বারা খোঁজা, মানুষের দ্বারা মানুষের দ্বারা খোঁজা বা খোঁজ করা প্রথম ধাতু, মানুষের দ্বারা খোঁজ করা প্রথম ধাতু কোনটা? তো প্রথম ধাতু হলো তামা। মাথায় রাখবে অপশানে কিন্তু লোহা থাকবে, লোহা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে তামা। মানুষের দ্বারা খোঁজ করা সর্বপ্রথম ধাতু তামা। আগুনের ব্যবহার শেখে প্রাচীন প্রস্তর যুগে, অন্ত্যেষ্টি প্রক্রিয়া শেখে মধ্যপ্রস্তর যুগে, মানুষের দ্বারা চাষ করা প্রথম ফসল হলো গম
সেটা চাষ হয় নব্য প্রস্তর যুগে, আর মানুষের দ্বারা পালিত সর্বপ্রথম পশু হলো কুকুর। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে, তাই প্রত্যেককে বারবার বলছি যে এই পয়েন্টগুলো কিন্তু খাতায় অবশ্যই অবশ্যই নোট ডাউন করবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লাসিক স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা জিকেজিএস এর ক্লাস পাবে, ইংলিশের ক্লাস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য তোমাদের কিন্তু আরেকটা চ্যানেলে চলে আসতে হবে, যেটা আমাদের নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এর লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, তার উপরে ক্লিক করলে তোমরা সরাসরি ওই চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে ম্যাথের ক্লাসগুলো তোমরা পরপর করে নিতে পারবে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখবে, রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকবে। এছাড়া আরো একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমাদের শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাসিক স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটা কিন্তু চলছে তোমাদের দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ক্লাস কিন্তু চলবে তোমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। চলে আসো পরের কোশ্চেন। প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসাবে উর্দু ব্যবহার করেন? তো কবিতা রচনার ভাষা হিসাবে উর্দু ব্যবহার করেন সর্বপ্রথম কে? সর্বপ্রথম আমির খসরু। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, অপশন সি এর সঠিক অ্যান্সার। তো আমির খসরু, এনার ফুল নাম হলো আবুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু। তো এত বড় নাম মনে রাখার দরকার নেই, আমির খসরু মনে রাখবে। তিনি একজন ছিলেন সুফি কবি। তিনি ফার্সি উর্দু ভাষায় লিখেছিলেন। তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার একজন আধ্যাত্মিক শিষ্য। তিনি কেবল কবি ছিলেন না, তিনি কবিতা লেখার পাশাপাশি একজন কিন্তু তিনি সিঙ্গার অর্থাৎ গায়কও ছিলেন। তিনি প্রাচীনতম অভিধান লিখেছিলেন এবং এনাকে, যেহেতু সিঙ্গার এক্ষুনি বললাম, এনাকে কাওয়ালির জনকও বলে কিন্তু গণ্য করা হয়। চলে আসো পরের কোশ্চেন। গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে। তো অ্যান্সার হবে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো এই যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কবে? অসহযোগ আন্দোলন শুরু হয় 1 আগস্ট 1920-তে। এটা শুরু হয়, 2 বছর চলে। চলার পর 11 ফেব্রুয়ারি 1922-এ প্রত্যাহার হয়। কেন প্রত্যাহার করা হয়? কারণ 5 ফেব্রুয়ারি বা 4th ফেব্রুয়ারি 1922 তারিখে একটা ঘটনা হয়। ঘটনাটা কি? ঘটনাটা হলো চৌরি চৌরার ঘটনা। এবং এই হিংসাত্মক চৌরি চৌরার ঘটনার জন্য গান্ধীজি এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেয়। এই চৌরি চৌরা কোথায় অবস্থিত? চৌরি চৌরা অবস্থিত গোরখপুরে অবস্থিত। গোরখপুর কোথায়? উত্তরপ্রদেশের গোরখপুরে অবস্থিত। তো এখান থেকে এইভাবেও কোশ্চেন দেয় যে চৌরি চৌরা কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? তো চৌরি চৌরা অবস্থিত উত্তরপ্রদেশের গোরখপুরে। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে কিছু কোশ্চেন তোমাদের রিলেট করাই। এখান থেকে যে কোশ্চেনে বহুবার দেয় সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে প্রথম তিনি যুক্ত হয়েছিলেন কত সালে? 1938 সালে। কোন অধিবেশনে? হরিপুরা অধিবেশনে। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এর ঠিক পরের বছর অর্থাৎ শেষ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। সেটা কোথায়? সেটা হলো ত্রিপুরি। তো প্রথম হলো হরিপুরা, শেষ হলো কি? শেষ হলো ত্রিপুরি। দুটোই কিন্তু মাথায় রাখবে। 1938 এবং 1939 পরপর 2 সালে কিন্তু তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। সুভাষচন্দ্র বসু থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখো, কোশ্চেন দেয় যে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে? তো ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই সুভাষচন্দ্র বোসের যে টাইটেল নেতাজি, এই টাইটেলটা কে দিয়েছেন?
টাইটেলটা দিয়েছে তার আজাদ হিন্দ বাহিনী। আজাদ হিন্দ আজাদ হিন্দ বাহিনীর সিপাহীরা এই নেতাজির টাইটেলটা কিন্তু সুভাষচন্দ্র বসুকে প্রোভাইড করেছিল। চলে আসো পরের কোশ্চেন। আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা হয়েছে? তো আমাদের সংবিধানে আমাদের দেশের নাম ভারত এবং ইন্ডিয়া নামে উল্লেখ করা হয়েছে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আর্টিকেল অনেই দেখবে, আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল অনেই লেখা আছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্যের সমষ্টি। চলে আসো পরের কোশ্চেন। আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? তো আর্থিক অর্থাৎ ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হওয়ার কতদিনের মধ্যে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হওয়ার 60 দিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়। অপশন সি এর সঠিক অ্যান্সার, অর্থাৎ 2 মাসের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়। তো সংবিধানে কত নম্বর ধারায় ফিনান্সিয়াল ইমার্জেন্সি অর্থাৎ ইমার্জেন্সির কথা বলা আছে? কোথায় কোথায় ইমার্জেন্সি? তো ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে 360 নম্বর ধারা। 360 নম্বর ধারা অনুসারে ভারতবর্ষ অথবা তার কোনো অংশে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়। আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষ থেকে 2/3 মানে 2/3 অংশ সদস্য দ্বারা অনুমোদন কিন্তু নিতে হয়। তো ইমার্জেন্সি কয় প্রকার? ইমার্জেন্সি হলো 3 প্রকার। ইমার্জেন্সি কয় প্রকার? ইমার্জেন্সি 3 প্রকার। তো 3 প্রকার কি কি? একটা হলো ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হলো স্টেট ইমার্জেন্সি, আর একটা হলো ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তো ন্যাশনাল ইমার্জেন্সি এখনো পর্যন্ত 3 বার কিন্তু লাগু হয়েছে, 3 বার ইমপ্লিমেন্ট হয়েছে। 3 বার ইমপ্লিমেন্ট হয়েছে কোন কোন সালে? 3 বার ইমপ্লিমেন্ট হয়েছে 1962 সালে। এটা 1962 সালে ইন্ডিয়া এবং চায়নার যুদ্ধ, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ হয়েছিল। 1971 ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর 1975-এ ইন্দিরা গান্ধী নিজের সুবিধার জন্য কিন্তু এই ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছিল। আচ্ছা, তার আগে জেনে নাও যে এই ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে বলা আছে? বলা আছে আর্টিকেল নাম্বার 352। স্টেট ইমার্জেন্সি কথা বলা আছে আর্টিকেল নাম্বার 356। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 360-তে বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। স্টেট ইমার্জেন্সি থেকে যে কোশ্চেনটা দেবে, স্টেট ইমার্জেন্সি প্রথম লাগু হয় কোন রাজ্যে? তো প্রথম লাগু হয় কোথায়? প্রথম লাগু হয় পাঞ্জাবে কিন্তু প্রথম লাগু হয়। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত ভারতে কতবার লাগু হয়েছে? কোশ্চেন এইভাবে দিতে পারে, তো মাথায় রাখবে এখনো পর্যন্ত কোনোদিন ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়নি। চলে আসো পরের কোশ্চেন। কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয়? তো দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয় 1991 সালে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 1991 সালে 69th অ্যামেন্ডমেন্ট, 1991 এর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে। এখান থেকে কোশ্চেন দেবে যেটা, সেটা হলো আগে কিন্তু ভারতের রাজধানী কোথায় ছিল? আগে ভারতের রাজধানী ছিল কলকাতাতে। তো কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর হয় কত সালে? ভারতের রাজধানী স্থানান্তর হয় 1911 সালে। কার আমলে স্থানান্তর হয়? স্থানান্তর হয় লর্ড হার্ডিলিং, লর্ড লর্ড হার্ডিলিং সেকেন্ডের সময় কিন্তু কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়। চলে আসো পরের কোশ্চেন। ভারতের অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? তো ভারতের অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক বলা হয় ডক্টর মনমোহন সিং। অপশন সি এর সঠিক অ্যান্সার। তো 1991 সালে ভারতের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। সেই টাইমে প্রাইম মিনিস্টার কে ছিল? প্রাইম মিনিস্টার ছিল পিভি নারাসিমা রাও। পিভি নারাসিমা রাও তখন প্রাইম মিনিস্টার ছিলেন। এবং সেই টাইমে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন কে? ডক্টর মনমোহন সিং। এবং এই ডক্টর মনমোহন সিং দেশের
অর্থাবস্থার আমূল সংস্কার সাধনে উদারনীতি কিন্তু প্রবর্তন করেছিলেন এবং এই উদারনীতিকে কি বলা হয়, কি এনেছিলেন তিনি? এলপিজি রিফর্মস, এলপিজি সংস্কার এনেছিলেন, যেখানে এল ফর কি, এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, আর জি ফর কি, গ্লোবালাইজেশন, জি ফর গ্লোবালাইজেশন। তো এলপিজি রিফর্মস কবে আসে? এলপিজি রিফর্মস এসেছিল 1991 সালে। কত সালে? 1991, 1991 সালে। চলে আসো পরের কোশ্চেন। নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয়? তো মহাসাগরে অম্লকরণ হওয়ার জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড গ্যাস, CO2 গ্যাস, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো সমুদ্রের অম্লকরণ হলো পৃথিবীর মহাসাগরের পিএইচ মানের হ্রাস, যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ এর কারণেই কিন্তু এটা ঘটে থাকে। তো সমুদ্রের অম্লকরণে, কারণ আমরা জানি যে পিএইচ এর মাত্রা 7 মানে কি, 7 মানে সেটা কিন্তু নিউট্রাল, এবং পিএইচ এর মাত্রা যদি এর থেকে কমে যায় সেটা কি হবে? সেটা হবে অ্যাসিড। আর পিএইচ এর মাত্রা 7 থেকে যদি বেড়ে যায় সেটা হয়ে যাবে কি, বেস, অর্থাৎ ক্ষার। তো 7 থেকে কিন্তু পিএইচ এর মাত্রা কমে আসছে, পিএইচ এর মাত্রা হ্রাস পেলে কিন্তু হয়ে যাচ্ছে কি, সেটা অ্যাসিড। এবং সেটা কার কারণে? সেটা কিন্তু এই কার্বন ডাই অক্সাইডের কারণে। এবং কার্বন ডাই অক্সাইড বেশি হওয়ার কারণ হলো মানুষ জীবাশ্ম জ্বালানি বেশি ইউজ করছে, বেশি পোড়াচ্ছে, কয়লা বেশি পোড়াচ্ছে, সেই কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর তার থেকে আরেকটা মেন কারণ হলো, যেমন এদিকে কয়লা পোড়াচ্ছে বা জীবাশ্ম জ্বালানি বেশি পোড়াচ্ছে, তার পাশাপাশি গাছটাকেও কিন্তু মানুষ কাটছে, গাছটাকেও কিন্তু উচ্ছেদ করছে। চলে আসো পরের কোশ্চেন। এন নন্দিনী এবং এম ললিতের সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে? তো এন নন্দিনী এবং এম ললিতের সাথে আছে বেহালা, এরা হলো বেহালা বাদক, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এখান থেকে কিছু বাদক আমি রিলেট করাবো যেগুলো এক্সামে বহুবার দিয়েছে, যেমন তবলা বাদক। তো ফেমাস তবলা বাদক বহুবার কোশ্চেনে দিয়েছে যে জাকির হোসেন কিসের সাথে সম্পর্কিত? তো জাকির হোসেন তবলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে সেতার, ফেমাস সেতার বাদক কে? তো ফেমাস সেতার বাদক হলেন পণ্ডিত রবি শঙ্কর, হলেন ফেমাস সেতার বাদক। কোশ্চেন দেবে বাঁশিটা রিসেন্ট কোন একটা এক্সামে দিয়েছিল, খেয়াল আসছে না, কিন্তু নাম মাথায় রাখবে। এনার নাম হলো ফেমাস ব্যক্তি, এনার নাম হলো হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ চৌরাসিয়া। ফেমাস শারদ বাদক হলেন কে? ফেমাস শারদ বাদক হলেন আমজাদ আলী খাঁ, আমজাদ আমজাদ আলী খাঁ। ফেমাস বেহালা বাদক এক্ষুনি বললাম, এন নন্দিনী, এম ললিত, এছাড়া আরো দুজনের নাম মাথায় রাখো এখান থেকে। আচ্ছা, দুজন না, একজনের নামই মাথায় রাখো, এল সুব্রামণ্যম, এল শুভ্রা এল সুব্রামণিয়াম। তাহলে বেহালা থেকে 3 জন করিয়ে দিলাম, এল সুব্রামণিয়াম, এন নন্দিনী এবং এম ললিত, এরা প্রত্যেকেই হলো বেহালা বাদক। চলে আসো শান্তুর, ফেমাস শান্তুর বাদক। তো ফেমাস শান্তুর বাদক হলেন শিব কুমার শর্মা, শিব কুমার শিব কুমার শর্মা। আর ফেমাস সানাই বাদককে? ফেমাস সানাই বাদক, এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, বিসমিল্লা খান, বিসমিল্লা খান। চলে আসো পরের কোশ্চেন। 2023 সালে পদ্মবিভূষণ বালাকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? তো এই কোশ্চেনটা নাও দিতে পারে, কারণ 2024-এ পদ্মবিভূষণ যে 5 জন পেয়েছে তাদের নাম কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে, এবং তারা কিন্তু অ্যাওয়ার্ডও পেয়ে গেছেন। তো 2023-এর পদ্মবিভূষণ নাম মনে রাখলে হবে। তো এর অ্যান্সার কি? আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। বিঠল দাস, বালাকৃষ্ণ বিঠল দাস ছিলেন ভারতীয় স্থপতি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এখান থেকে যেটা রিলেট করবে সেটা হলো এই বছর 2024-এ পদ্মবিভূষণ, পদ্মা
বিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী, এই তিনটে কে কে পেয়েছে? তো পদ্মবিভূষণ টোটাল কটা কে, পদ্মভূষণ বা পদ্মবিভূষণ আর পদ্মশ্রী কটা কটা হয়েছে বা টোটাল কটা পদ্ম অ্যাওয়ার্ড হয়েছে, এটা কিন্তু এক্সামে দিতে পারে। তো পদ্মবিভূষণ 5টা, পদ্মভূষণ দেওয়া হয়েছে 17টা, আর পদ্মশ্রী দেওয়া হয়েছে 110টা। তো টোটাল কটা? টোটাল পদ্ম অ্যাওয়ার্ডস প্রোভাইড করা হয়েছে 132টা। এটা কিন্তু মাথায় রাখবে। পদ্মবিভূষণ 5টা, পদ্মভূষণ 17টা, পদ্মশ্রী হলো 110টা। তো পদ্মবিভূষণ কে কে পেয়েছে? যেহেতু 5জন পেয়েছে, তো এনাদের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ পুরস্কার কারা কারা পেয়েছে? তার মধ্যে ফার্স্ট হলো বৈজয়ন্তী মালা, বৈজয়ন্তী বৈজয়ন্তী মালা বালি, বৈজয়ন্তী মালা বালি। সেকেন্ড ব্যক্তির নাম মাথায় রাখবে কনিদেলা, কনিদেলা চিরঞ্জীবী বা শুধু চিরঞ্জীবী, সাউথের অ্যাক্টর চিরঞ্জীবী, কনিদেলা চিরঞ্জীবী, ইনিও পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। এনার ছেলেও কিন্তু অ্যাক্টিং করে, নামটা খেয়াল আসছে না, খুব সম্ভবত রামচরণ, রামচরণ খুব সম্ভবত নাম। ট্রিপল আর যে মুভিটা ছিল, ট্রিপল আর মুভিতে অ্যাক্টিং করেছিল, পুলিশের অ্যাক্টিং করেছিল এনার ছেলে, এই চিরঞ্জীবীর ছেলে। 3 নম্বর হলো এম ভেঙ্কায়া নাইডু, এম ভেঙ্কায়া, এম ভেঙ্কায়া নাইডু, এম ভেঙ্কায়া নাইডু। চতুর্থ হলেন বিন্দেশ্বর পাঠক, বিন্দেশ্বর পাঠক। আর পঞ্চম ব্যক্তি হলেন পদ্মা সুব্রমণ্যম, পদ্মা সুব্রা, পদ্মা পদ্মা সুব্রমণ্যম। তো এই 5জন পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে কিন্তু সম্মানিত হয়েছেন। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই চিরঞ্জীবী, বৈজয়ন্তীমালা আর হলো বিন্দেশ্বর পাঠক। কারণ কি? বিন্দেশ্বর পাঠক ইনি মরণোত্তর এই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছেন। চলে আসো পরের কোশ্চেন। ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তো এই ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ, এটা কিন্তু নতুন টাইগার রিজার্ভ, অর্থাৎ 55তম টাইগার রিজার্ভ হিসেবে তৈরি হতে চলেছে। এবং এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। তো এর আগে 54তম যে টাইগার রিজার্ভ সেটা কোথায়, তার নাম কি? তো 54তম টাইগার রিজার্ভের নাম বীরাঙ্গনা, বীরাঙ্গনা দুর্গাবতী, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন দেবে যে ফার্স্ট ফার্স্ট টাইগার রিজার্ভ, ফার্স্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া কোনটা? তো ভারতের প্রথম টাইগার রিজার্ভ হলো জিম করবেট টাইগার রিজার্ভ। এই জিম করবেট যে টাইগার রিজার্ভ বা জিম করবেট ন্যাশনাল পার্ক, এর আগে নাম ছিল কি? এর আগে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, এর আগে নাম ছিল। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার কি হবে? হয় অপশনে হেইলি ন্যাশনাল পার্ক থাকবে, নতুবা জিম করবেট থাকবে। তো এই জিম করবেট যেহেতু প্রথম, তো কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা এস্টাবলিশ হয়েছিল 1936 সালে। চলে আসো পরের কোশ্চেন। আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটা? তো আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম বহুবার পড়িয়েছি, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। সিট ক্যাপাসিটি কটা? 1,32,000 হলো এর সিট ক্যাপাসিটি। কোথায় অবস্থিত এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম? এটা অবস্থিত গুজরাট, গুজরাটে অবস্থিত। গুজরাটের কোথায়? গুজরাটের আহমেদাবাদ,
গুজরাটের গুজরাটের আমেদাবাদে অবস্থিত এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এর প্রিভিয়াস নাম কি ছিল? এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের নাম ছিল মতেরা ক্রিকেট স্টেডিয়াম, এর প্রিভিয়াস নাম ছিল। ইডেন গার্ডেনের লোকেশন কোথায়? ইডেন গার্ডেন আশা করি প্রত্যেকেই জানো, আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ইডেন গার্ডেন। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা অবস্থিত হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ কোন স্টেটের মধ্যে পড়ে এখন? তেলেঙ্গানা। তো হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এম চিদাম্বরম স্টেডিয়াম এটা পড়ে তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যে। চলে আসো পরের কোশ্চেন। একটি 1 কুলম্ব চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? তো একটা 1 কুলম্ব চার্জ এটা 6 × 10⁻18 ইলেকট্রন কিন্তু গঠন করবে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর কুলম্ব হলো বৈদ্যুতিক চার্জের এসআই একক। চলে আসো পরের কোশ্চেন। কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? তো কালিদাস সম্মান এটা প্রদান করে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। 1980 সাল থেকে কালিদাসের সম্মানে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু এই কালিদাস সম্মানটা কিন্তু প্রদান করে থাকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কি বলেছে কন্ডিশন? প্রথম বাঙালি। তো প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পায় কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জ্ঞানপীঠ পুরস্কারটা কি? জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সাহিত্য জগতে, ভারতে সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান। তো ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কোনটা যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার হবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড এই বছর অর্থাৎ 2024-এ কে পেয়েছে? 2024-এ দুজন পেয়েছে। এক হলো গুলজার, আরেকজন হলেন রামভদ্রাচারিয়া। রামভদ্রাচারিয়া। তো গুলজার এবং রামভদ্রাচারিয়া দুজনে পেয়েছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। কোশ্চেন দেবে যে ফার্স্ট অ্যাওয়ার্ডি কে? ফার্স্ট অ্যাওয়ার্ডি হলো জি শঙ্করা কুরুপ। জি শঙ্করা কুরুপ হলেন ফার্স্ট অ্যাওয়ার্ডি। কোশ্চেন দেবে ফার্স্ট ফিমেল বা ফার্স্ট বেঙ্গলি ফিমেল, প্রথম বাঙালি মহিলা বা ফার্স্ট মহিলা হিসাবে কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে? তো প্রথম বাঙালি মহিলা বা প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে আশাপূর্ণা দেবী। কে পেয়েছে? আশাপূর্ণা দেবী। আর প্রথম বাঙালি যদি বলে শুধু, তো প্রথম বাঙালি হিসাবে পেয়েছে, যেটা কোশ্চেনে ছিল, তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো খেয়াল রাখবে, শুধু প্রথম বাঙালি কোশ্চেনে জানতে চাইছে না, প্রথম বাঙালি মহিলা জানতে চাইছে। তো বাঙালি মহিলা হলে অ্যান্সার হবে আশাপূর্ণা দেবী, আর শুধু বাঙালি হলে অ্যান্সার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখান থেকে আরো দুটোর ফ্যাক্ট রিলেট করাবো। একটা হলো তোমাদের সাহিত্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান, সাহিত্যের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। তো দ্বিতীয় সর্বোচ্চ সম্মানটা কি? সেটা হলো ব্যাস সম্মান। তো এই ব্যাস সম্মান লাস্ট প্রোভাইড করা হয়েছে 2023-এ। কে পেয়েছে এই ব্যাস সম্মান? পেয়েছে পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী কিসের জন্য পেয়েছে? ইয়াদে यादे यादे और यादे और ইয়াদে, এই বইয়ের জন্য পুষ্পা ভারতী ব্যাস সম্মান পায় 2023 সালে। ব্যাস সম্মান থেকে কোশ্চেন দেবে যে প্রথম কে ব্যাস সম্মান পেয়েছিল, ফার্স্ট অ্যাওয়ার্ডি কে? তো ফার্স্ট ব্যাস সম্মান পায়, তার নামটাও মাথায় রাখতে হবে, রাম বিলাস শর্মা। রাম বিলাস শর্মা। কোশ্চেন দেবে ব্যাস সম্মান দেওয়া শুরু হয়েছিল কবে, অর্থাৎ ফার্স্ট অ্যাওয়ার্ডি কত সালে ব্যাস সম্মান পেয়েছে? তো পেয়েছে 1991 সালে। 1991 সাল থেকে ব্যাস সম্মান
প্রোভাইড করা হয়েছিল। আর সাহিত্য জগতের তৃতীয় সর্বোচ্চ সম্মান, তার নাম কি? তার নাম হলো সরস্বতী সরস্বতী সম্মান। এই সরস্বতী সম্মান 2024-এ কে পেয়েছে? পেয়েছে প্রভা বর্মা। প্রভা প্রভা বর্মা। প্রভা বর্মা কোন বইয়ের জন্য এই সরস্বতী সম্মান পেয়েছে? তো ইনি পেয়েছে রৌদ্র রৌদ্র সাথিকাম। রৌদ্র সাথিকাম বইয়ের জন্য প্রভা বর্মা 2024 সালে সরস্বতী সম্মান পেয়েছে। কোশ্চেন দেবে, ফার্স্ট অ্যাওয়ার্ডি, প্রথম সরস্বতী সম্মান কে পেয়েছে? তো ইনি হলেন অমিতাভ বচ্চনের পিতা। তার নাম কি? তার নাম হলো হরিবংশ রায় বচ্চন। হরিবংশ রায় বচ্চন। চলে আসো পরের কোশ্চেন, কালাগুলাব, এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, কালাগুলাব গ্রন্থটির লেখক কে? তো কালাগুলাব গ্রন্থটা লিখেছেন অমৃতা প্রীতম। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকে ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। ক্লাসে কোথাও ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের সেই ডাউটটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।